আমাদের সঙ্গে যথারীতি শুক্রবারের অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, আমরা একটা জিনিস লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে, যে এনসিপি এনসিপি আমাদের সংসদের তৃতীয় বৃহত্তম দল, তারা জুলাই পদযাত্রার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যাচ্ছেন, কিন্তু হবিগঞ্জে তাদের খুব খুব একটা সুখকর কোনো অনুভূতি হয়নি। ওরা একটা মিটিং করেছেন, মিটিং এর পর তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারপরে সেখান থেকে তারা গোলাপগঞ্জে গেলেন, সেখানে আরো আমরা দেখলাম মারপিট হলো। প্রথম দিনের বিভিন্ন ভিডিও আমরা চোখে পড়লো, আমরা দেখতে পেলাম অনেকটি চেহারা বোঝা গেল। তো এখন আমার কথাটা হলো কি, যে দুটো কথা। একটা কথা হলো যে প্রথমত সরকারের কি ভূমিকা, আইন শৃঙ্খলা রক্ষার কি ভূমিকা, একটা পলিটিক্যাল পার্টি কি দেশের বিভিন্ন জায়গায় তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য যেতে পারবে না। দ্বিতীয় কথাটা হলো যে এনসিপির কিছু কিছু মানে আপনার নেতা এমন এমন ভাষায় কথা বলেন যেন মনে হয় যে ওয়ান কাইন্ড অফ প্রভোকেটিং তাদের কথাবার্তা, যে আমাকে মারো না কেন তোমরা, আমাকে ধরো না কেন তোমরা, এত বলতেছে, এই ধরনের একটা ভাব। তো সামগ্রিকভাবে কি মনে হয় আপনার, এই রাজনৈতিক কর্মসূচিগুলি নিরাপত্তা দেওয়াটা কি সরকারের দায়িত্ব না, এবং তাদেরও কি ভাষার ব্যাপারে একটু সংযত হওয়া উচিত না? অথবা এই প্রসঙ্গে আপনার অন্য কোনো মন্তব্য থাকে, সেটা একটু বলেন। না, আপনি ঠিকই পয়েন্ট আউট করেছেন, কারণ আপনার ভাষাগুলো উস্কানিমূলক। যে আপনি যেভাবে বলছেন যে প্রভোগ করা, যে আমাদেরকে আক্রমণ করো, কারণ বিগত এক মানে সরকার গঠনের পর থেকে কিংবা এর আগে থেকেও বিএনপির বিরুদ্ধে এদের সুরটা একটু কঠিন ভাষায়। এরা দাবি করে যে একই সঙ্গে তারা আন্দোলন করেছে, বিএনপি আন্দোলনের একটা অংশীদার, কিন্তু ভাব নেই যে সবকিছু তারাই করেছে, তারাই বিপ্লব করে ফেলেছে, তারাই শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছে। এখানে দুনিয়াতে আর কেউ ছিল না, এখানে জনতা নাই, এখানে অন্য কোনো পার্টি নাই, শুধু তারা তারা। তো এই যে ভাবটা নেওয়া, সে ভাব নেওয়ার বিষয়টাতে অনেকের অনেকে তাদের উপর ক্ষুব্ধ হয়, এবং তারা প্রধানমন্ত্রীকে এবং অন্যান্যদেরকে যেভাবে কটাক্ষ করে কথা বলে। আমি দেখলাম যে কিশোরগঞ্জে ফজলু ভাইয়ের এলাকায় গিয়ে ফজলু ভাই সম্পর্কে ফজু পাগলা, এই যে ডেলিভারেটলি এভাবে অপমান করা। এবং আপনি যে কথাটা প্রথম বললেন যে সিলেটের যে জায়গায় গেল, ওই যে ওইখানকার গৌস সাহেব সম্পর্কে সেখানে বাজে কথা বলেছে, তো স্থানীয় এমপি সম্পর্কে আপনি বাজে কথা বলবেন তার এলাকায় বসে, এবং সব জায়গায় আপনি একই কাণ্ড করতেছেন। আপনি বগুড়ায় যাবেন, তারেক রহমানের বিরুদ্ধে বাজে কথা বলবেন। আপনি গোপালগঞ্জে গিয়ে যাবেন, সেখানে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার অডাসিটি কতটুকু, আপনি বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলে আসবেন। তো আপনাকে স্থানীয় লোকরাই তো প্রতিহত করবে, সেন্ট্রালি তো করতে হচ্ছে না। কারণ স্থানীয় লোকেরা তাদের তাদের এলাকার লোককে, তাদের ওইখানকার মাটি থেকে উঠে আসে, তাদের তো শ্রদ্ধা করবে। সেই শ্রদ্ধা জায়গায় আপনি কোথা থেকে গিয়ে ওই জায়গায় গিয়ে বক্তৃতা করবেন তাদেরকে হেয় করে, সেটা তো যে কোনো পরিস্থিতিতে, যে কোনো রাজনৈতিক দল নয়, শুধু সাধারণ ঘটনাতেও তো হয় না। আমি যাইয়া সিলেটের ওই ওই জায়গায় গিয়ে কেন আমি স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে বাজে কথা বলবো? আমার বড় জোর সাহস থাকলে ঢাকায় বসে মিউ মিউ করতে পারি। কিন্তু এই যে কালচারটা এনসিপি শুরু করেছে, সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে, যে তারা যেখানে যাচ্ছে সেখানে প্রতিরোধ হচ্ছে। তাদেরকে আমি এগুলো ভাষা বর্ণনা করতে পারবো না, আজে বাজে ভাষায় যেভাবে গালাগালি করতেছে, তাদের পিটাচ্ছে, তাদের গাড়ি বহরে হামলা করছে, সবকিছু কিন্তু একটা নাগরিক হিসাবে আমার ক্ষুব্ধ হওয়ার কথা। কারণ এনসিপির তো অধিকার আছে আপনার সমাবেশ করার, রাজনৈতিক বক্তৃতা দেওয়ার, এবং তাদের সমাবেশ আছে মুক্তভাবে কথা বলার। কিন্তু কথা বলার যে একটা সীমা আছে, সেটা যেমন তারা ভুলে যাচ্ছে, তেমনি তারা এটুকু বুঝছে না যে তাদের উপর এই যে আক্রমণগুলো আসছে, সেখানে কোনো সহানুভূতি নাই কারো। একটা দল, একটা ব্যক্তিদের কোনো সহানুভূতি নাই যে এদেরকে পিটাচ্ছে। আওয়ামী লীগ তো অবশ্যই আগে থেকেই আছে, এদেরকে পিটালে ওরা খুশি হয়, কারণ আওয়ামী লীগের সাথে ওদের জাত শত্রুতা একটা তৈরি হয়েছে। কারণ যেভাবে আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়েছে, আওয়ামী লীগের লোকজনকে হেনস্থা করেছে, জেলে দিয়েছে, মব করেছে, এবং এখনো করছে,
তো তাতে করে আওয়ামী লীগ তো তাদের জন্য তাদের সিম্পেথি জিরো। এরপরে আছে জামাতে ইসলামী। জামাতে ইসলাম তাদেরকে লাঠিয়াল হিসাবে রেখেছে সত্য, কিন্তু জামাতে ইসলাম কখনো মারামারিতে, কখনো গোলযোগে, যে কোনো আন্দোলনে বলেন, তারা কিন্তু নাই, তারা নিজেদের নামে নাই। জামাতে ইসলাম এখানেও আছে, তাদের যে এনসিপি যে সমাবেশগুলো হয় এখানে তারা যায়, সাপ্লাই দেয় লোকজন, সেভাবে আছে। কিন্তু মারামারিতে এনসিপি কে পক্ষ নিয়ে তারা বিবৃতি দিবে বা আহ, বিবৃতি দিতেই পারে, কিন্তু বড় ধরনের স্টেপস নেবে আমার মনে হয় না, নিয়ে নেই। আর বিএনপি তো তাদেরকে প্রকাশ্যেই, যেহেতু তাদের সাথে লেগেছে, তারাও প্রকাশ্যে তাদেরকে প্রতিরোধ করার জন্য মাঠে নেমেছে। কোথাও কোথাও দেখছি একটু সৌহার্দ্য দেখাচ্ছে, চা পানি খাচ্ছে পরস্পর বসে, খাওয়াচ্ছে। তো এগুলো লোক দেখানো কিছু কাজ আছে। মোদ্দা কথা হচ্ছে যে এনসিপির সঙ্গে বিএনপির একটা ভালো ধরনের মাঠ পর্যায়ে ধাক্কাধাক্কি হচ্ছে, এবং মানুষের মধ্যে আবার সন্দেহ জাগে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এনসিপি কে এই ধরনের দামি কার্যক্রম করতে দিয়ে বিএনপি কি এদেরকে মানে বিরোধী দল হিসেবে ট্রিট করতে চায়, বাজারে খাওয়াতে চায় যে দেখো আওয়ামী লীগ নাই কি হয়েছে। এখানেও কিন্তু চরম সরকার এবং বিরোধী দলের মধ্যে আছে, ফাইটিং আছে, এবং চরম দ্বিমত আছে অনেক অনেক ইস্যুতে। তো জানি না কোনটা ড্রামা আর কোনটা রিয়েল ঘটছে। বাট একটা কথা আমি বলতে পারি, এনসিপি হোক যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের রাজনীতি করার, তাদের সমাবেশ করার অধিকার আছে। সরকার তার পুলিশ দিয়ে বা বিএনপি লোকদের দিয়ে এটা বন্ধ করতে পারে না। সরকার যদি করতে চায় সরাসরি বলবে, সরাসরি অ্যাকশন নেবে, আপনার এই কথা আমাদের পছন্দ হয়নি, আপনার এই কারণে আমরা এই প্রতিবাদ করলাম, বা এটার জন্য আপনাকে এই পানিশমেন্ট আমরা দিতে বাধ্য হব, এই জাতীয় কোনো হুমকি। কিন্তু মাঠ পর্যায়ে যদি এভাবে কারো রাজনীতিকে প্রতিহত করার চেষ্টা করা হয়, তাহলে এই বিশৃঙ্খলাটা কিন্তু শুধু এই দলে থাকবে না, সেটা কিন্তু পরস্পর ছড়িয়ে যাবে। যারা, আমি এর আগেও বলেছিলাম, যারা গতকাল ইউনূসের আমলে বসে এইভাবে অ্যাট্রোসিটিতে সহায়তা করেছে, মার্চে প্রতিপক্ষকে পিটিয়েছে, রাজনৈতিক অধিকার খর্ব করেছে, তারাই আবার আজকে দিনে সেটাই পাচ্ছে। এবং এই চক্র চলতেই থাকবে। আবার যখন আওয়ামী লীগের লোকজন সুযোগ পাবে, তখন আওয়ামী লীগের লোকজন মাঠে এসে এদেরকে মারবে। তো এই যে চক্র, এটা ইউনূস শেষ করতে পারতো একজন নিউট্রাল গভর্নমেন্টের হেড হিসাবে, কিন্তু সেটা সে করে নাই, বরং সেটাকে আরো শতগুণ বাড়িয়ে দিয়ে গেছে। তো ইউনূসের অপকর্ম এবং এনসিপির বাড়াবাড়ি সবগুলো মিলে আমার মনে হয় না যে খুব সহসা এই ঘটনাগুলো খুব থেমে যাবে। তবে আওয়ামী লীগ যদি কোনোভাবে শক্তিশালী হয়, এদের উপর আক্রমণ করে, তখন বিএনপি, এনসিপি, জামাত আবার এক হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। না, আরেকটা বিষয় আপনি দেখেন যে সরকারে তো আছে বিএনপি, বিএনপি আছে এখানে, বিএনপির প্রতি কিন্তু মানে সন্দেহের আঙুল তারা তুলছে এনসিপি। কিন্তু আবার দেখেন আপনার প্রশাসন কিছু করছে না এই অভিযোগ করছে। কিন্তু দেখেন রাজশাহী ইউনিভার্সিটির কিছু ঘটনা দেখেন আপনি, এখানে কিন্তু আবার বিএনপি না, এখানে জামাত কিন্তু এখানে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। ক্যাম্পাসে জামাতের এবং মানে মানে যিনি জামাতের না এখন, কিন্তু তাকে জামাতেরই মনে করা হয়। সালাউদ্দিন আম্মার, তাকে দেখলাম যে বেলচা হাতে ছাত্রদেরকে পিটাচ্ছে এবং কয়েকজনকে পিটে আছে। সেই ঘটনা দেখলাম, কোনো কিছু হলো না। এবং তার বিরুদ্ধে আজকে মামলা যাওয়া হয়েছে, আদালতে গিয়েছিল, আদালতও মামলা নেয়নি, কারণ তারা তদন্ত করতে পাঠিয়েছে। এটা দিক দিয়ে ভালো। কিন্তু এখানে দেখেন, এখানেও আইন শৃঙ্খলা বাহিনী যেন নীরব হয়ে গেছে। এটা কেন? এটা কি তাকে কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মনে করেন আপনি? আইন শৃঙ্খলা বাহিনী আসলে আমাদের মতো সাধারণ লোকদের উপর চড়া হওয়ার জন্য খুব মেরুদণ্ড দেখাতে পারে, কিন্তু যেখানে যে দরকার সেখানে মেরুদণ্ড দেখাতে পারে না। যেমন রাজশাহী একটা ইউনিভার্সিটি ব্যক্তির ইশারায় চলতে পারে না। একটা ব্যক্তি আদালত বসাবে, ব্যক্তি সাক্ষ্য দিবে, ব্যক্তি একজনের বিরুদ্ধে অভিযোগ আনলো, সে অভিযোগই সত্য, এবং উনি আবার বিচার করে তাদেরকে পিটাবে। এই যে বর্বরতা, এটা তো বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি না কোনো বিশ্ববিদ্যালয়ে এই বর্বরতা ছিল। যতই শক্তিশালী সংসদ ছিল, এই বর্বরতা এবং একক ব্যক্তির নেতৃত্বে এই ধরনের ঘটনাবলী, প্রতিপক্ষকে হামলা মামলা এবং হামলার পরে আবার জেলে দিয়ে দেওয়া,
এগুলো আর কখনো ঘটে নেই। এবং পুলিশ যে ন্যাক্কার জন্য কাজটা করেছে, যাদেরকে পিটিয়েছে তাদেরকে জেলে দিয়েছে, এটাতে তো প্রমাণ হয় যে পুলিশের মানে মোরাল কোনো ডেভেলপমেন্ট হয় নাই, পুলিশের চরিত্র কোনো ঠিক হয় নাই। এরা ক্ষমতা যার যেদিকে আছে, ওরা জানে এখন শিবির মিলিয়ে ওদেরকে পিটালে ওরা কিছু করতে পারবে না, তাই এটা করেছে। এবং সরকার যদি আবার ব্যাগ দিয়ে, সরকার যদি বলে মামলা করো, আম্বারকে ধরো, বা জিএস প্রেসিডেন্ট যে আছে ভিপি, যে সাংবাদিকদের পিটানোর হুমকি দেয়, যে সাংবাদিকদের দেখিয়ে দেবে, সাংবাদিকদের কি কি জানি আরো কতগুলো বিরাট হুমকি, মানে বাংলাদেশের সাংবাদিকরা এখন সবচেয়ে বড় হুমকি জায়গায় চলে আসছে। আমি এটা নিয়ে একটা লিখেছিলাম। আপনি জানেন যে বাংলাদেশে এই নিউজ পেপার রিপোর্টার ইয়েদের এডিটরদের একটা সংগঠন হয়েছে নতুন, এবং বিএনপি জি। জামাতের যারা সম্পাদক ছিল তারা এটা নেতৃত্বে আছে। বিশেষ করে আমার দেশের মাহমুদুর রহমান এটার বড় হত্যাকর্তা। তো তিনারা ওই দিন মাহমুদুর রহমান বললেন যে এর কথা বলার অধিকার দিতে হবে, রিপোর্টারদেরকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম যে এই সংগঠনে কিন্তু ডাস্টবিন শফিকও আছে, এই সংগঠনে ডাস্টবিন শফিক আছে, এবং সেখানে বিগত ইউনূস আমলে প্রশ্ন করার জন্য 3জন সাংবাদিকের চাকরি গিয়েছে, সাংবাদিকরা নির্গৃহীত হয়েছে, চাকরি হারিয়েছে, শত শত সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা আছে। তো এইগুলা নিয়ে তো আপনারা কখনো কিছু বলেন নাই। এবং এই যে রাজশাহীতে এই ঘটনাটা ঘটলো, এটা যে জামাত করেছে, এখন তো ওদের খুব মাহমুদুর রহমানদের হয়তো খুব কষ্ট লাগবে। এটা নিয়ে কিভাবে বলে ওই সাংবাদিকদের কথা বলে, সাংবাদিকদের যে সাজা দেওয়ার কথা বলেছে, তাহলে এরা কি করছে? এরা কি একটা শব্দ টু শব্দ উচ্চারণ করেছে? বা এই ধরনের সংগঠনগুলো এবং সাংবাদিকদের অধিকার নিয়ে কোনো কাজ করে? এটাই যে ওইখানে জামাত ইসলাম যেহেতু শক্তিশালী আছে, এবং জামাত অতীতেও প্রমাণ দিয়েছে যেখানে তারা শক্তি থাকে সেখানে তারা রক কাটায় নেমে পড়ে, এবং প্রতিপক্ষকে হামলা মামলা যেভাবে ইচ্ছা করবে, প্রশাসনকে হাতে নেওয়া, যে কার্যক্রমগুলো করে, আমি আপনি এগুলোর সঙ্গে খুবই পরিচিত, 90 দশকে আমরা এগুলো দেখে এসেছি। তো জি। সেই কাহিনী এখন মনে হয় যে রাজশাহী ইউনিভার্সিটির দিকে তাকালে মনে হয় সেই কলঙ্কিত ইউনিভার্সিটি, সেই রাজশাহী ইউনিভার্সিটি সেই 90-এর এই যে হত্যাকারী যেভাবে আস্ফালন করতো, ঠিক একই ধরনের আস্ফালন শুরু হয়েছে। চিটগং ইউনিভার্সিটি তো একই চরিত্র ছিল, রাজশাহী এবং চিটগং, সেই এরশাদ আমলে যে আস্ফালন সেটা মনে হয় যে আবার ফিরে এসেছে নতুন করে ক্যাম্পাসে। হম। তো আরেকটা বিষয়, আমি একটু অন্যদিকে যাচ্ছি, যে আমাদের আইসিটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, সেখানে তো দেখলাম যে মানে অনেকেরই বিচার হচ্ছে, এর মধ্যে বেশ কটা প্রায় 6টা মামলা রায়ও হয়েছে, অনেকে মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু গতকালকে দেখলাম যে আপনার আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালের বিচারের যে মানদণ্ড, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলছে যে এরা আন্তর্জাতিক আইনি মানদণ্ড রক্ষা করতে, বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তো আমরাও কিন্তু দেখছি যে এখন যে মামলাগুলো যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও দেখছি তারা আগাম বলে দিচ্ছে যে কি মামলার কি রায় হবে। এর মধ্যে আবার দেখা যাচ্ছে বিভিন্ন সাংবাদিকদেরও বিভিন্ন মামলাগুলো এখানে নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে অনেকে বলছে এটা একটা মানে প্রতিশোধ গ্রহণের একটা প্রক্রিয়া এখানে চলছে। আপনি কি বলবেন এই ব্যাপারে? এটা দুঃখজনক, এরকম একটা উচ্চ আদালত যদি প্রতিশোধ বাস্তবায়নের জন্যই গঠন করা হয়ে থাকে, তাহলে তো আদালতকে দিয়ে মানুষের যে চিন্তাধারা, যে সম্মান, সেগুলো ভুলুণ্ঠিত হয়ে যাবে। আজকে আমি দেখলাম আব্দুল লতিফ লতিফ সিদ্দিকী, উনাকেও ওই একটা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যে হেফাজতের মামলা, যেটা শাপলা চত্বর। উনি কথা বলতে চেয়েছেন, উনি কথা বলতে পারেন নাই, এবং সেখানে কিছু বাকবিতণ্ড হয়েছে। উনাকে কথা বলতে দিচ্ছে না। উনি কথা যখন বলছে তখন বিচারক বলছেন যে কে কথা বলে, আমি তাকে কি অনুমতি দিয়েছি কথা বলার? তারপরে হায়রে আমার বিচারক, এই জাতীয় কমেন্ট করে আবার লতিফ সিদ্দিকী। তো সবকিছু মিলিয়ে আসলে বিচারালয় যে সম্মানের জায়গা থাকার কথা, সেই সম্মানের জায়গা কি আমরা অর্জন করতে পারছি? আমাদের এই বিচারালয়গুলো তো কোনো ব্যক্তির বিষয় না, এগুলো তো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোকে কি আমরা আসলে মান ইজ্জত শেষ করে দিচ্ছি কিনা? আমি দেখলাম যে আমার সহ আরো 28 জনের বিরুদ্ধে এক টোকাই সংগঠন ওইখানে ইয়ে করে আসছে, আপনার
এটা কি বলে, অভিযোগ দিয়ে আসছে। অভিযোগ দিয়েছে, রাইট। হ্যাঁ, কিসের অভিযোগ আমি জানি না, আমি দেখলাম যে ওদের একটা বিবৃতি দেখলাম, ওই বিবৃতিতে আমার নাম নাই, কিন্তু লাস্ট মুহূর্তে ওইখানে আমার নাম এবং সমান নাম যোগ করা হয়েছে। তাহলে এগুলো বোঝা যায় যে কি ইন্টারেস্টে এরা যাইতেছে, বুঝছেন। এবং আমার নাম লাস্টে আপনি দেখবেন একদম শেষ দিকে আমার নাম যোগ করছে। এবং আমি শুনলাম যে ট্রাইব্যুনালেরই এক উৎসাহী কেউ হয়তো এটা করেছে এবং ওদেরকে বলেছে এর নামও দাও, বা ওরা ওদেরই কতগুলো উৎসাহী আছে একটা বিশেষ রাজনৈতিক দলের, বিএনপির না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে এটা হাইকোর্টের সমমানের একটা আদালত, সে আদালতটাকে কি কিন্তু যাচ্ছে তাই বানিয়ে দিচ্ছে কিনা আমরা এটাও দেখতে হবে। আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, ইয়ে দিয়ে যাচ্ছেন, তাও ঘটনার এত মাস পরে এসে, আমি 5 আগস্ট চলে গেছে কত আগে, এখন আমি 5 আগস্টের শত্রু হয়ে গেলাম, আবার আমার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন 5 আগস্ট সাপোর্ট করে নাই, ইয়ে কেন করি নাই, জুলাইতে কেন ছাত্রদের পক্ষে লেখালেখি করেছে সেটাও অভিযোগ করে। যে এই দেশে আসলে কি বলবো, ব্যক্তি নিজের কথা তো আর বলা যায় না। মানে আপনি নিরপেক্ষ বলে কেউ এই দেশে আর থাকতে পারবে না। এদেশে সবাই কোনো না কোনো দলের কোলে চলে যেতে হবে, তাহলে এবং একটা দল যাবে আর একটা দলের লোকজন এসে রাজত্ব করবে। এটাই হচ্ছে এদেশের নিয়ম হয়ে গেছে এখন। এখানে আপনি কোনো ব্যক্তি স্বাধীন কোনো সত্তা থাকবে না, আপনি কোনো না কোনো রাজনৈতিক দলের ইয়ে করতে হবে। এখন এক সময় আপনার শাপলা চত্বরে কেউ মৃত্যুর কোনো ঘটনাই দেখে নেই, আরেক সময় এসে দেখবে সেখানে 61 জন 62 জন আদিলুর যে লিস্ট করে গেছিল সেই লিস্ট ঠিক আছে, আর এর আগে আদিলুর যাদেরকে দিয়ে গেছিল তাদেরকে কেউ খুঁজে পায় না। দিস ইজ দ্য কন্ডিশন। এখন আমরা কিভাবে কি বলবো, আমরা তো বলতে গেলেও এখন ভয়ের সংস্কৃতিতে আছে, এখানে তো মন খুলে কথাও বলা যায় না। আপনার আদালতের ইস্যুস নিয়ে তো আরো বেশি আমাদের সতর্ক থাকতে হয় কথা বলার ক্ষেত্রে। কারণ আপনি এতগুলো মিডিয়া দেখলো যে সেখানে কেউ মৃত নাই, একটার পর একটা ব্যক্তি উদাহরণ দিয়ে দেখালো, আবার আরেকটা সময় এসে ক্ষমতা পাল্টে গেলে আবার দেখা গেল যে এখানে ছিল। এবং সরকারের তরফ থেকে আমি যে জিনিসটা সবসময় ল্যাপস দেখি, আমি জানি না এটা আপনার চোখে পড়েছে কিনা, যে লোকগুলো মারা গিয়েছে এটা কেন প্রমিনেন্টলি প্রচার করে না, এই লোকগুলা কে, কোথায় এরা। তাহলে তো একটা ধূম্রজাল যেহেতু আসলে যারা একটা এর মধ্যে আছে যে আসলে কতজন মারা গিয়েছিল, আসলে মারা গিয়েছিল কিনা, সেদিন আসলে কি ঘটেছিল, এটা তো জাতিরও জানার আগ্রহ আছে, সেই আগ্রহটা একটা কিন্তু জিনিস মিটছে না। বলেন, আমি আপনাকে একটা ছোট্ট বলি, এখানে একটা সাপ্লিমেন্টারি ব্যাপার, যে স্বপ্নযন্ত্রের ওই সভাটা আয়োজন করেছিল হেফাজতে ইসলাম। এই হ্যাঁ, গত 13 বছরে হেফাজতে ইসলাম কি বলেছে একবারও যে ওখানে তাদের কয়জন লোক মারা গেছে? না বলে না, বরং তারা মারা যায়নি সেটাও বলেছে। তাহলে হ্যাঁ, এই জন্যই তো বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হয়ে গেলে এক ধরনের একরকম হয়ে যায়। যেমন এর আগে আমি ওই যে বেনজিরের কথা বলেছি, আমাকে নিয়ে ট্রল করছে, আমাকে নিয়ে বেনজিরের প্রেমিক বানিয়ে দিচ্ছিল আমাকে। আমি বললাম যে বেনজিরকে তখন সবাই হিরো বলছে। হ্যাঁ, বেনজির শহর রক্ষা করলো, এটা মনে হলো যে হালাকু খান আক্রমণ করেছে এই যে শহর বাগদাদ, তো বাগদাদ থেকে রক্ষা করার জন্য একজন দাঁড়িয়েলো এবং সেটা বেনজির এবং আদার্স মিলে এটা শেষ করলো। এবং এটা ছাড়া ওই সময় শহরবাসী মনে করেছে এছাড়া উপায় ছিল না। কিন্তু আবার যখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেল, আবার এরাই ছিল সেই ভিলেন যারা সেখানে রক্তাক্ত করেছে, শত শত মানুষকে মেরেছে এবং এটা কি বলে ট্রাকে করে করে কোথায় জানি পাচার করে দিয়েছে। তা আমার মনে হয় একটা উচ্চ আদালত যখন এটা দেখেছে, এটা স্বচ্ছতার সাথে বিষয় করা উচিত। আব্দুল লতিফ সিদ্দিকীর এখানে ভূমিকা কি, বা আদার্স যাদেরকে এখানে ইনভলভ করেছে, এবং ঘটনার এত বছর পরে এসে যেমন মোজাম্মেল বাবু এবং আদার্স, তাদেরকে তাদেরকে যে ধরা হয়েছে, তারা এটার একটা বয়ান দিয়েছে যে এখানে কোনো কিছু হয় না, এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তো সেটাও তো ঘটনার বহু বছর পরে, আমার মনে হয় 26 27 মাস পরে, সঙ্গে সঙ্গেও না। তো ওই সময়ও কেন এটা নিয়ে কথা হয় নাই। মোট কথা এটা একটা শাপলা চত্বর একটা জাতির জন্য একটা বিরাট কোয়েশ্চেন মার্ক। এটার আমি সমাধান চাই, আসলে সেদিন কি ঘটেছিল। আমরা এক সময় শুনলাম যে কিছুই ঘটে নাই, কিছু ঘটে নাই, না কোনো মারা যায় নাই, আরেক সময় শুনতেছি সেখানে রক্তের বন্যা বয়ে গেছে। আসলে কি ঘটেছিল সেটা আদালত নির্ধারিত করুক, সরকার পক্ষ
এবং যারা এর সঙ্গে জড়িত সবাই যদি মানে প্রমাণ দিতে পারে, হোক বিচার, তবে সুষ্ঠু হোক, আদালতকে নিয়ে কোশ্চেন না উঠুক। আপনি যেটা বলছেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেটা ইউএনএইচসিআর, মানে কি না কি অর্গানাইজেশনটার নাম, যেটা হিউম্যান রাইটস ওয়াচ, আপত্তি, হ্যাঁ হিউম্যান রাইটস ওয়াচ, হ্যাঁ হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগটা করেছে, সে অভিযোগ কতটা সত্য সেটা নিয়ে কথা বলা হোক। আমি দেখলাম এখানে চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন সেটা এক পেশে, কারণ ওনাদের বক্তব্যটা নেওয়া হয় নাই। সেটাও একটা বিরাট কোশ্চেন। আপনি একটা রিপোর্ট দেবেন, একটা মন্তব্য করবেন, কিন্তু যারা এর সঙ্গে জড়িত আছে তাদের বক্তব্য এখানে যাওয়া উচিত, তাদেরটাও শোনা উচিত। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট ঘটনার মধ্যে কি, এটা সবাই জানে, সবাই বুঝে এবং সবাই অবিশ্বাস করে, তারপরে শুনতে হয়। সেটা হলো, এবারে যে জাতীয় নির্বাচনটা হয়ে গেল, এবার এই নির্বাচনের পর নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর একটা হিসেব দেওয়ার বাধ্যবাধকতা আছে যে তারা কত টাকা খরচ করছে দলীয় ভাবে, প্রার্থীরা আলাদা আলাদা ভাবে না, দলীয় ভাবে। সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ব্যয় করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। তারা গত নির্বাচনে ব্যয় করেছে প্রায় 4.5 কোটি টাকা, এবং নির্বাচনে 2/3 জিতেছে 4.5 কোটি, 4.5 কোটি টাকা। আর নির্বাচনে যারা 2/3 আসন জিতেছে, যে বিএনপি, তারা খরচ করছে 3,81,00,000 টাকা। এবং পুরো ইলেকশন না, একটা কেন্দ্রে, একটা কনস্টিটিউয়েন্সিতে, পুরো ইলেকশনে, পুরো নির্বাচনে। এবং 27টা দল বলেছে তারা কোনো খরচই করে নাই। এই যে হিসাবটা আমি শুরুতেই বলেছি যে অনেকেই বিশ্বাস করবে কি করবে না জানি না, কিন্তু আমাদের শুনতে হচ্ছে। আপনি কি বলেন, আপনি বিশ্বাস করেন? এগুলা তো ওই যে আমাদের সরকার যে একটা সংবাদপত্র সার্কুলেশনের একটা রিপোর্ট দেয় না, এর থেকে 1000 গুণ হাস্যকর। যে প্রথম আলো 6 লাখ, অমুক পত্রিকা 3 লাখ, মানে দেখা যায় যে 3000ও চলে না। তো এখানেও তো সেরকম একটা হাস্যকর রিপোর্ট। এটা যে কি বলবো, এগুলা সবকিছু হাস্যকর হয়ে যাচ্ছে। আমি ভাবছি এটা কোনো একটা আসনের ক্ষেত্রে, এটাতে এক একজনও মানে 100 কোটি টাকা খরচ করছে, এরকম ঘটনা ঘটে গেছে। ভোট কিনছে কত টাকা, এটা 3 কোটি তো আজকাল একটা ইউনিয়নে খরচ হয়। এখন 3 কোটি আর 4 কোটি টাকা দিয়ে হিসাব দিতেছে যে ওনারা পুরো ইলেকশন 300 আসনে। দলের ব্যয়, এটা কিন্তু প্রার্থীর ব্যয় না, মানে দলের ব্যয়। তো দলের ব্যয় তো, দল তো টাকা দিছে না। দল দল প্রার্থী কত দিছে, প্রার্থীর খরচ দেখেন না। প্রার্থীর খরচ দেখলে দেখবেন যে এর থেকে আরো কম। প্রার্থী তো এত টাকা খরচও করতে পারে না, প্রার্থীর তো লিমিট করা আছে। যাই হোক, এগুলো হচ্ছে পার্সিক্যাল, এগুলো হাস্যকর। প্রহসন, এগুলারে কি কি বলতে পারেন, যা টোটাল হাস্যকর। এই হাস্যকরের জায়গায় জামাতে ইসলাম যেটা দিয়েছে সেটা তারা সহি, তুলনামূলক সহি, যে আমরা বিএনপি থেকে বেশি খরচ করছি। থ্যাংক ইউ জনাব আনিস আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের বিশ্লেষণ, ব্যাখ্যা, এবং সবশেষ যে প্রশ্নটা করেছিলাম আসলে নির্বাচনী ব্যয় সম্পর্কে, উনি পত্রিকা সার্কুলেশনের সঙ্গে তুলনা করলেন। আপনাদের কাছে হয়তো এটা অনেকটা ফান মনে হতে পারে, তো ফান থাকা ভালো। সিরিয়াস আলোচনার মধ্যেও একটু ফান থাকলে আপনাদের হয়তো সেই দিকটা একটু হাস্যরসের মধ্যে কাটবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেটা নাকি আমাদের, আমি মনে করি পার্সোনালি চিন্তার ব্যাপার, যে যারা এই ফানগুলি করছেন আমাদের বিচার করত, এবং এর মাধ্যমেই অনেক জামাতে ইসলামের শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে কিন্তু ফাঁসিতে ঝোলানো হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও এই মামলাতে, এই আদালতের মাধ্যমে, এই ট্রাইব্যুনালের মাধ্যমেই ওনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ফাঁসিতে ঝুলানো হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তখন এই আদালতের বিচারিক প্রক্রিয়া নিয়ে, যেহেতু এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, লক্ষ্য করুন, যেহেতু নামটা আন্তর্জাতিক, তার মানে আন্তর্জাতিক আইনেই কিন্তু এই অপরাধের বিচার হচ্ছে, এবং সেই বিচার যেহেতু আন্তর্জাতিকভাবে হচ্ছে, আন্তর্জাতিক মানে হচ্ছে, সেই মান নিয়ে কিন্তু ওই সময়েও বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল। এবং
তখন যারা এই প্রশ্নগুলি তুলেছিল তাদের ব্যাপারে ওই সময়ের সরকার বেশ খড়গহস্ত হয়েছিল। আমাদেরই এক কলিগ, মানে আমার দেশ পত্রিকায় চাকরি করতেন নোমান, উনি এই ব্যাপারে অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করেছিলেন। বিচারকের বেশ স্কাইপি সংলাপ উনি প্রকাশ করে দিয়েছিলেন। সে সমস্ত কারণে ওনাকে জেলে যেতে হয়েছিল। আমার দেশ পত্রিকা অনেক এই ব্যাপারে রিপোর্ট করেছিল। তাদেরকেও কিন্তু নানা ধরনের সরকারের রোষানলে পড়তে হয়েছিল। তাদের একটাই প্রশ্ন ছিল যে এই আদালতের মানটা কি আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা, যথাযথ নিয়মে হচ্ছে কিনা। ওই সময় এদেশে অবস্থান করতেন একজন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, ওনারা আপনারা সবাই চিনেন, ডক্টর কামাল হোসেন সাহেবের মেয়ের জামাই উনি। ওই ব্রিটিশ সাংবাদিক উনিও কিন্তু বেশ কিছু প্রশ্ন করেছিলেন। এই জন্য ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, ওনার মধ্যে মামলা হয়েছিল, যাই হোক অনেক কিছু হয়েছিল। তো সেই যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা মাথায় কি বর্তমানে যে আইসিটি যেটা হয়েছে, বর্তমানে যে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল হয়েছে, তারা কি সেটাকে মনে রেখে কাজ করছে? এই প্রশ্নটা আমার কাছে এই মুহূর্তে জরুরি মনে হচ্ছে। তারা কি ওই যে অভিজ্ঞতাটা, আগে যে বদনামটা হয়েছিল এই ট্রাইব্যুনালকে নিয়ে, সেই বদনামটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন? আমার কিন্তু মনে হয় না। বরঞ্চ আমার এটাও মনে হয় যে তারা অনেক ক্ষেত্রে তাদের চেয়েও বরং বেপরোয়া মনে হচ্ছে এদেরকে আমার কাছে। আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলার ক্ষেত্রে এরা যেন আরও বেশি বেপরোয়া, আরও বেশি আপনার গুরুত্বহীন ভূমিকা পালন করছে বলে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে। দেখুন, এরই মধ্যে আমি আপনাদের দুটো ঘটনা বলি। এক নম্বর হলো, এই যে ওই সময় যিনি সমালোচনা করেছিলেন ডেভিড বার্গম্যান, উনি কিন্তু এখন আবার এবারও সমালোচনা করছেন। এখন যে জিনিসটা হচ্ছে, এখন যেভাবে চলছে, এটা নিয়েও কিন্তু উনিও সমালোচনা করছেন। উনি অনেকগুলি প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় তুলেছেন, ওনার এক্স হ্যান্ডেলে উঠেছে, উনি বিভিন্ন লেখালেখি করেছেন, ফেসবুকে উনি পোস্ট দিয়েছেন। আমার ধারণা আপনাদের চোখে পড়ার কথা, বিভিন্ন বাংলাদেশের পত্রপত্রিকাতে উনি লেখালেখি করেছেন এটা নিয়ে, যে কিন্তু আন্তর্জাতিক মানের বিচার কিন্তু এখন হচ্ছে না। কতগুলি প্রশ্ন উনি করেছেন, যেমন অনেক বলেছিলেন যে অনেকগুলি মামলা এগুলি প্রমাণ ভিত্তিক নয়, বরঞ্চ রাজনৈতিক প্রভাবিত। উনি সর্বশেষ যেটা দেখলাম কালকে, যে উনি একটা এক্স হ্যান্ডেল একটা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে আপনার আসামি পক্ষের যিনি আইনজীবী হবেন আর কি, তার কাছে তো আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো কিন্তু একটু আগে পৌঁছাতে হবে, না হলে উনি কীভাবে অভিযোগের ভিত্তিতে ওনার যুক্তিতর্ক স্থাপন করবেন। যেমন একটা মামলা কথা বলেছেন, বোধহয় 3 তারিখ না 4 তারিখে হবে যেটা শুনানি, সেটার কপি আর তদন্ত রিপোর্ট এবং সার্টিফাইড কপি এখনও নাকি ওই আসামির যিনি আইনজীবী তার কাছে পৌঁছাই নাই। তাহলে কীভাবে হবে? এইভাবে অনেক কথা বলেছেন উনি। কিন্তু এইগুলোর পাশাপাশি যেটা সবচেয়ে বড় কথা, যেটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে এই আইসিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলে আমি মনে করি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ যেটা আছে, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, এই হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদন যেটা নাকি গতকালকে তারা প্রকাশ করেছে, সেখানে তারাও বলেছে একই কথা। তারা বলেছে যে আইসিটি আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। এখনও তো শেষ হয় নেই, ব্যর্থ হচ্ছে। এই আদালতে কিন্তু এরই মধ্যে আমরা জানি যে 6টা বিচার হয়ে গেছে। কিন্তু হাসিনা সরকারের পতনের পর নতুন করে যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে, ট্রাইব্যুনালের আওতা বাড়ানো হয়েছে, এই আদালতে এরই মধ্যে 6টা মামলা শেষ হয়েছে এবং সেই 6টা মামলায় 62 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা সহ 42 জনের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে। 42 জন বিচারের জন্য উপস্থিত ছিল না, তাদের অ্যাবসেন্সে বিচার হয়েছে এবং সব মিলিয়ে 16 জনকে অলরেডি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এরই মধ্যে। কিন্তু এখন আন্তর্জাতিক যে সংগঠনগুলো তারা বলছে যে এই আদালত আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তাহলে লাভ কি? আপনি রায় দিলেন, যে 16 জনকে রায় দিয়েছে তাদের মধ্যে অনেকেই দেশের বাইরে আছে, তাদেরকে আপনি হাতের কাছেও পাচ্ছেন না, রায় বাস্তবায়নও করতে পারছেন না। রায় দিয়ে এক ধরনের আমোদ অনুভব করছেন যে আমি দিয়ে দিয়েছি, আমি তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে দিয়েছি। কিন্তু বিপরীত দিকে আন্তর্জাতিক অঙ্গনে
এই আদালতের মানে আইনি যে মানদণ্ডটা, সেই মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে লাভ কী হলো? আপনি কি অর্জন করলেন? দেখুন, হিউম্যান রাইটস ওয়াচ কী বলেছে? ওনারা যেটা বলেছেন যে এই যে ব্যর্থতা, আন্তর্জাতিক আদালতের যে ব্যর্থতাটা, এই ব্যর্থতার কারণে ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া, আইনের শাসন ক্ষুণ্ণ হওয়া, মিথ্যা অভিযোগে রাজনৈতিক প্রতিপক্ষকে কারারুদ্ধ করা এবং অতীতের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার ঝুঁকি তৈরি হচ্ছে। দেখেন, ওনাদের ভাষা কিন্তু কূটনৈতিক, কিন্তু তার মধ্যে দেখেন কতগুলি ইঙ্গিত কিন্তু আছে। আমি শেষ এই বাক্যের শেষ পার্টটা একটু পড়ি, আপনাদের আবার বলি। সেটা হলো, অতীতের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার ঝুঁকি তৈরি হয়েছে। আমি এই বঙ্গ অনুবাদটা নিয়েছি প্রথম আলো থেকে। প্রথম আলো বঙ্গ অনুবাদের উপর আমি নির্ভর করি, কাজে আমি সেটার ওই ভাষাটাই পড়ছি। তার মানে তারা বলতে চাচ্ছে যে অতীতেও কিন্তু এই ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই আইসিটির মাধ্যমে, এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের মাধ্যমে অতীতেও কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তার মানে যারা আগের আওয়ামী লীগ আমলের যে আইসিটির রায়গুলো, সেগুলো নিয়ে যারা সন্দেহ পোষণ করেছেন, এরাই কিন্তু করেছে, তারাও এটাকেও আগের সঙ্গে তুলনা করছে। তাহলে আমাদের লাভটা কি হলো? আমরা তো বলেছিলাম যে আওয়ামী লীগ আমলে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, সরকারের কথা অনুযায়ী, সরকারের ইচ্ছা অনুযায়ী, সরকারের পছন্দ অনুযায়ী বিচার বিভাগ চলতো। আর এখনও একই কথা যদি বলে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, তাহলে এখনও তাহলে একই চলছে। তাহলে আওয়ামী লীগ সরকারকে পাল্টে আমাদের লাভটা কী হলো বলুন? এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন। মানুষ কিন্তু তুলনা করবে, আপনি যেই হন না কেন, আপনি যত সহজ সরলভাবে চলাফেরা করেন, আপনি যত বড় বড় কথা বলেন, যত স্বপ্নের কথা শোনান, যত প্ল্যানের কথা শোনান, মানুষ দিন শেষে তুলনা করবে। মানুষ বলবে ওরা কতটা খারাপ ছিল, আপনি ওই খারাপ থেকে কতটুকু অগ্রসর হতে পারলেন, ওরা বিচার বিভাগের উপর কতটুকু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, আপনি কতটা তার থেকে বিচ্যুত মানে সরে আসতে পারলেন। মানুষ বিচার করবে, এবং সেই তুলনায় যদি আপনি অগ্রসর হতে না পারেন, তাহলে মানুষের সামনে আপনি দাঁড়াবেন কোন মুখে? আমি সরকারকে এই প্রশ্নগুলো করছি। আমি জানি আমাদের মতো সাধারণ মানুষের প্রশ্ন সরকার পর্যন্ত পৌঁছাবে না, এটা আমি জানি। আমি জেনেই প্রশ্নটা করছি। যদি বাই চান্স একজন শুনেন, তবু তো শুনলেন। দেখুন আরও কি বলেছে এই আপনার এই হিউম্যান রাইটস ওয়াচ, তারা বলেছেন যে জিনিসটা, যে মিথ্যা অভিযোগে রাজনৈতিক প্রতিপক্ষকে কারারুদ্ধ করা হচ্ছে। কি না হচ্ছে বলুন? রিসেন্টলি দেখলাম অনেক সাংবাদিককে আইসিটিতে ঢুকে এই ধরনের মামলায় আইসিটিতে নিয়ে যাওয়া হয়েছে, অনেক সাংবাদিকের বিরুদ্ধে। কেন? মানে তারা নাকি শেখ হাসিনার সঙ্গে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সমস্ত সাংবাদিক নাকি ছিলেন। তারা কীভাবে ছিলেন? এর মধ্যে যে সমস্ত সাংবাদিকের নাম আমি দেখলাম এবার, তার মধ্যে মানে প্রায় সকল সাংবাদিককে আমি পার্সোনালি চিনি। তারা শেখ হাসিনাকে বুদ্ধি দিছে, সে আপনি এগুলি গুলি করেন, এগুলি দিছে বুদ্ধি ভাই। তো এদের বিরুদ্ধে আপনি আন্দোলনটা, এদের বিরুদ্ধে মামলাটা করে আপনি কী অর্জন করতে চান সেটা আমি বুঝতে পারি না। কিন্তু কাজ একটাই, এদেরকে আপনি জেলে রাখতে চান। কারণ এই মানে আইসিটির মামলায় হলে সাধারণত জামিন হয় না কারো, তো জামিন জেলে থাকবে। তো জেলে রেখে আপনিও তো শান্তি পেলেন যে ঠিক আছে জেল খাটাইয়ে দিলাম, কিন্তু লাভটা কী হলো আপনি বুঝান না আমারে। এই লোকগুলোর সঙ্গে যারা চিনে, এদেরকে যারা জানে, সমস্ত সাধারণ মানুষ, তারা কে এটাকে সমর্থন করবে? দেখলাম তো কতগুলি সাংবাদিকের নাম, এই যে জয় মামুন, তবে জাহিদুল হাসান পিন্টু, প্রভাস শামীম, আশিস সৈকত, এরা সবাই আমাদের বন্ধু বান্ধব, সবাইকে আমরা চিনি রে ভাই। এইগুলো আমি যে করে নাম উচ্চারণ করলাম, এরা সারা জীবন সাংবাদিকতা ছাড়া তার কোনো কাজ করে নাই। তো এদেরকে যে আপনি ঘরে বসাই দিচ্ছেন, এদের ঘর সংসার নাই, এদের জীবনযাপন নাই,
যদি এরা, আপনারা যদি মনে করেন এরা আওয়ামী শাসনের পক্ষে কাজ করেছে, মামলা করেন, মামলা করেন। সেই যে অন্যায়টা করে সে অন্যায়ের বিচার হোক। আমি তো বলছি না যে বিচার হবে না, যেই অন্যায় করে তার বিচার করেন আপনারা, কিন্তু তা না করে আপনি মানবতা বিরোধী অপরাধের জন্য এদেরকে দায়ী করছেন। এরা কোথায় কি লিখেছে, কোথায় বলেছে, কিভাবে এরা সহযোগিতা করেছে? তাহলে তো ভাই সারা দেশের ওই সময়ে আওয়ামী লীগ যখন শাসন করেছে, এই আজকে সচিবালয়ে যাদের নিয়ে আপনারা বসে থাকেন, এই ডেপুটি সেক্রেটারি, যত ডেপুটি সেক্রেটারি আছে, যত জয়েন্ট সেক্রেটারি আছে, যত এডিশনাল সেক্রেটারি আছে, সবাই তো শেখ হাসিনাকে সাপোর্ট করেছে। সবাই তো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জীবন দিয়ে দিয়েছে এবং প্রমাণ করার চেষ্টা করেছে যে তাদের চেয়ে ভালো আর কেউ ছিল না। তাদের নিয়ে আপনারা শাসন চালাচ্ছেন, তাদের নাম তো আইসিটিতে নাই। বলেন আপনি কয়জনকে? ওই সময় কি সম্ভব ছিল? এই বাস্তবতা কিন্তু আপনাদেরকে মানতে হবে। এবং আইসিটির বিচার প্রক্রিয়া নিয়ে যে কথাগুলি বলা হয়েছে, সে কথাগুলি কিন্তু মানে এই ক্রাইম ট্রাইব্যুনাল যা বলেছে, এই আইসিটির বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ অনেকগুলি পয়েন্ট বলেছে। আমি কিন্তু একটা পয়েন্ট বলে আলোচনাটা শেষ করবো, এমনি আলোচনা বড় হয়ে গেছে। তারা বলেছে যে এখানে অনেক সাক্ষীকে আনা হয়েছে, অনেকের বক্তব্য দেওয়া হয়েছে, এবং দেখা গেছে যে একাধিক সাক্ষীর বক্তব্য হুবহু জবানবন্দিতে এক হয়ে গেছে। মানে জাস্ট কাট অ্যান্ড পেস্ট করছে আর কি। মানে একটা ঘটনা আপনি বলেন, ভাই আপনার ঘরে একটা ঘটনা ভাবেন তো, যে যদি আপনার ফ্যামিলিতে মনে করেন 5 জন লোক আছে, 5 জন লোককে আপনি জিজ্ঞাসা করলেন যে আজকে তোমাদের ঘরে যে আজকে যে খাওয়া দাওয়াটা হলো, আজকে তোমাদের টেবিলে বসে খেলে দুপুরে লাঞ্চটা করে তোমার কী অভিজ্ঞতা, তুমি কীভাবে দেখলা এই লাঞ্চটাকে? আপনার ঘরে কিন্তু একই টেবিলে খেয়েছেন, 1 ঘন্টা পরে জিজ্ঞাসা করেন, 5 জন লোকের ভাষা 5 ধরনের হবে। একই কথা তারা বলবে, কিন্তু ভাষাটা 5 ধরনের হবে, কারণ 5 জন মানুষ আলাদা আলাদা। এটা কিন্তু কাট অ্যান্ড পেস্ট করা যাবে না। একজনেরটা বলে হুবহু কিন্তু আরেকজনের জায়গায় বসিয়ে দিলে বোঝা যাবে এটা সম্পূর্ণ বানানো। হিউম্যান রাইটস ওয়াচের চোখে পড়েছে যে একাধিক লোকের সাক্ষী দেওয়া হয়েছে হুবহু এক, তার মানে ওই জায়গার থেকে কপি করে এখানে কপি পেস্ট করেছে। একটা আন্তর্জাতিক বিচার করছেন আপনারা, এত হেলাফেলা করে করলে হবে? মাঝখান থেকে কি হচ্ছে জানেন? পুরো বিচার ব্যবস্থাটাকে আপনারা সারা দুনিয়ার কাছে হাস্যকর করে তুলেছেন। এমনিতেই তো আমাদের জাতীয় পর্যায়ে আমাদের বিচার বিভাগ নিয়ে যা বলা বলি হয় বাইরে, শুনলে তো মানে মাথায় হেট হয়ে আসে। লোকজন বিচার বিভাগের উপর যে আস্থা রাখছে, যা শুনি মানুষের কাছে, আশেপাশের লোকজনের কাছে, তার মধ্যে যদি আন্তর্জাতিক পর্যায়ে এই দুরবস্থাটা হয়, আপনারা আমাদের পুরো দেশটাকে আর কত মানুষের কাছে অপমানিত করবেন? একটা বিচার ঠিকঠাক মতো করতে পারবেন না আপনারা? ঠিকঠাক মতো করেন, একজনকে ফাঁসি দিয়ে দিলাম, এটাই কি সাফল্য? একটা মামলায় আমি 100 জনকে আসামি করলাম, এটাই সাফল্য? আপনারা আসলে 100 জনকে ভোগান্তির মধ্যে ঢোকাতে চাচ্ছেন। যাদের বিচার হওয়া দরকার তারা তো আপনার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তাদের বিচার করেন। সুনির্দিষ্ট প্রমাণ থাকলে বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এত এত সাংবাদিক, এত এত কবি সাহিত্যিক, এত এত শিল্পী, সবাইকে বিচারে ঢুকাই দিচ্ছেন। দেখলাম এই বিচারে, একটা বিচারে দেখলাম মোহাম্মদ জাফর ইকবাল আসামি। মোহাম্মদ জাফর ইকবালকে আসামি করে কার লাভ হয় এই দেশে? তার মানের একজন সাহিত্যিক, এই দেশের সম্পদ, তাকে আপনারা এই গণহত্যা আসামি বানাই দিচ্ছেন। প্রতিহিংসার কত দেখাবেন আপনারা? খুব আনফর্চুনেট। আমি মনে করি এটাকে গণতন্ত্র বলে না, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেন। আমরা তো আশা করেছিলাম যে আমরা একটা অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে আসছি। আমরা আশা